স্বাগত ৭১ জার্নালের সাথে আছি আমি সুজন কবির। আপনারা জানেন যে দিনের সকল খবরগুলো নিয়ে আমরা হাজির হই এই অনুষ্ঠানে। চলুন আজকে প্রথমেই দেখে নিই ৭১ জার্নালের সংবাদ শিরোনামগুলো। নতুন বছরেই মধ্য আয়ের দেশের স্বীকৃতি পাবে বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক। বাংলাদেশ এই লো ইনকাম কান্ট্রি থেকে সরে এসে নিম্ন মধ্য আয়ের কান্ট্রি হিসাবে স্থান পাবে। একই সুর জাতিসংঘের। আগামী ২ বছরে তথ্য প্রযুক্তি খাতে কাজ পাবে প্রায় ৫ কোটি তরুণ। বছরের প্রথম দিনে প্রতিমন্ত্রীর আশা। ঢাকায় অথবা ঢাকার বাইরে প্রযুক্তি কিন্তু আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। সারা দেশে স্কুলে স্কুলে বই উৎসব। বছরের প্রথম দিনে ৪ কোটি শিশুর হাতে নতুন বই। আমরা সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যার যার বই পৌঁছে দিয়েছি। ফেব্রুয়ারিতে শুরু হবে পদ্মা সেতুর টেস্ট পাইলিং এর কাজ। মূল সেতুর পিলার তৈরি হচ্ছে চীন, জার্মানি ও সিঙ্গাপুরে। পদ্মা সেতু এখন দিবালোকের মতো পরিষ্কার বাস্তবতা। মানুষ হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান প্রধানমন্ত্রীর। আমাদের যারা ব্যবসায়ী সম্প্রদায় এবং দেশবাসীকে এই আহ্বানই জানাবো যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন আর খেলতে না পারে। মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন। দর্শক শুনলেন ৭১ জার্নালের এই মুহূর্তের শিরোনামগুলো। আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যুক্ত হয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক জনাব মঞ্জুরুল আহসান বুলবুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফেরদৌস হোসেন। দুজনের সঙ্গেই আমরা কথা বলবো। তবে আমি শুরুতেই যে বিষয়টির উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে আমাদের ৭১-এর যে প্রধান শিরোনামটি, সেটি হচ্ছে যে বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের, বলা হচ্ছে যে নিম্ন মধ্য আয়ের স্বীকৃতি এই বছরের মধ্যেই পাবে। তো এই বিষয়ে আমাদের যে মূল রিপোর্টটি ছিল সেটি আগে একবার একটু দেখে নিতে চাই, তারপর আমরা আলোচনায় ফিরব। লক্ষ্য ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশের তালিকায় ঢুকবে বাংলাদেশ। তবে বিশ্বব্যাংক বিশ্লেষণ বলছে এরই মধ্যে এই তালিকায় অভিষেক হয়েছে দেশটির। এর ব্যাখ্যায় বলা হয়েছে কোনো দেশের মাথাপিছু আয় ১০৪৫ থেকে $৪,১২৫ হলেই সে দেশ মধ্যম আয়ের দেশ। বিশ্বব্যাংকের অ্যাটলাস পদ্ধতিতে করা এই হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয় এখন $১,১১৩। এই ১০৪৫ যদি ১০৫৫ হয়ে যায় বা ১০৬০ হয়, তবুও আমাদের এই বছরের মাথাপিছু আয় ১,১১৩, সেটা লো ইনকাম, মিনিমাম লো ইনকাম থ্রেশহোল্ডটা ছাড়িয়ে গেছে। কাজেই আশা করা যেতে পারে যে আগামী বছর যখন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর রিপোর্টটা বের হবে, সেখানে বাংলাদেশ এই লো ইনকাম কান্ট্রি থেকে সরে এসে নিম্ন মধ্য আয়ের কান্ট্রি হিসাবে স্থান পাবে, ওই স্বীকৃতিটা পাবে, এটা আশা করা যায়। তবে কেবল আয় নয়, জাতিসংঘের যে ৩টি সূচকে ভিত্তিতে ৩ বছর পর পর স্বল্পোন্নত দেশের তালিকা তৈরি করে থাকে, সেগুলো হচ্ছে মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক আর অর্থনৈতিক ভঙ্গুরতা বল। ইউএনডিপির মানব সম্পদ উন্নয়ন সূচকে এরই মধ্যে বলা হয়েছে বাংলাদেশ শিক্ষা আর স্বাস্থ্য খাতে দারুণ উন্নতি করেছে, আর দারিদ্রতা কমে এসে ঠেকেছে ২৪%। ফলে ২০২১ সালের মধ্যেই দেশটি মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে পৌঁছাবে এই আশাবাদ তাদের। বাংলাদেশ লো হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরি থেকে সরে এসে মিডিয়াম হিউম্যান ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে স্থান পেয়েছে। বাংলাদেশ শুধুমাত্র যে আয়ের সূচকে ইদানিংকালে ভালো করেছে তা নয়, বরং আয়ের সূচকের তুলনায় মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অর্জন আরও বেশি। কেবল তাই নয়, চলতি বছরের মাঝামাঝি সময়েই IMF এর উপব্যবস্থাপনা পরিচালক নাউইকে শিনোহারা বলেছেন বাংলাদেশ মধ্য আয়ের দেশের রূপান্তরের পথে আছে। এছাড়াও বিশ্বব্যাংক বলছে আসছে বছর বেসরকারি খাতে প্রবৃদ্ধি হবে ২৪%, বাড়বে রেমিটেন্স, রপ্তানি আয় আর জাতীয় প্রবৃদ্ধিও। আর আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর সমীক্ষা অনুযায়ী আগামী অর্থ বছরে কর্মসংস্থান হবে ২০ লাখ মানুষের। প্রধান যে ইন্ডিকেটর মধ্যম আয়ের দেশের, সেটা হচ্ছে মাথাপিছু গড় আয় কত ডলারে। সেটা কিন্তু আমরা হয়তো আগামী ৩-৪ বছরের মধ্যে আমরা এক্সিড করে যাব, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবং এই ৬% যদি আমাদের প্রবৃদ্ধি থাকে। দেশে এখন ৬০%-এর বেশি কর্মক্ষম মানুষ, যার ৫৭%ই তরুণ। বিপুল এই জনশক্তি দেশকে একটি বিশাল অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করাবে, এই বিশ্বাস আন্তর্জাতিক দাতা সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান আর সরকারের।
আমরা রিপোর্টটি দেখলাম। আমি শুরুতে যেতে চাই জনাব মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে। আমরা জানি যে একটি লক্ষ্যমাত্রা ঘোষিত হয়েছিল 2021 সাল পর্যন্ত, তাহলে এখন যে স্বীকৃতিটির কথা বলা হচ্ছে এই ব্যাপারটি আপনি কি একটু ব্যাখ্যা করবেন কিনা? এটি খুবই একটি ইতিবাচক খবর। বছরের প্রথম দিনে আমরা যখন একটি উৎসব পালন করছি গত কয়েক বছর ধরে, যে প্রায় 4 কোটি শিক্ষার্থীর হাতে আমরা নতুন বই তুলে দিচ্ছি জাতীয়ভাবে, এটি পৃথিবীর ইতিহাসে এর একটি আর কোথাও এরকম একটি সাফল্যের গাথা আপনি পাবেন না। তার সঙ্গে যখন এই সূচকটি আমরা পেলাম, আমি ধন্যবাদ জানাই 71 টেলিভিশনকে, অত্যন্ত সুগঠিতভাবে তারা রিপোর্টটি তৈরি করেছেন এবং বিশ্বব্যাংকের কর্মকর্তার মুখ থেকে। 2021 সালে বর্তমান সরকার লক্ষ্যমাত্রা ঠিক করেছে 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের মাত্রায় নিয়ে যাওয়া। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই 1045-এর যে জায়গাটি ছিল তার থেকে আমরা অনেক বেড়ে 1113-তে আমরা দাঁড়িয়েছি আমাদের মাথা পিছু আয়। কাজেই আমরা মধ্যম আয়ের দেশে যদি যেতে চাই তাহলে আর যে কিছু আমাদেরকে যেতে হবে, সেটি আমার ধারণা যে 2021 সালের মধ্যে অর্জনটি আমরা করব এই কারণের জন্য যে এই জায়গাগুলিতে আপনি দেখবেন যে প্রথামাফিক যে রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক, যারা রাষ্ট্র পরিচালনা করেন তারাও যেহেতু রাজনীতি করেন, অভ্যন্তরীণ রাজনৈতিক কিছু বিতর্ক থাকবে, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতগুলি হয়তো থাকবে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করেন আজকের পৃথিবীতে তাদেরকে এই ইন্ডিকেটরগুলি, সূচকগুলিকে, সামাজিক সূচকগুলিকে এগিয়ে নিয়ে যেতে হয়। আপনি ধরেন আরেকটি উন্নতির কথা, আরেকটি রিপোর্ট আমরা আপনাদের রিপোর্টেও দেখেছি, অন্য জায়গাতেও দেখেছি যে পদ্মা সেতু দেখুন দৃশ্যমান। পদ্মা সেতু অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান, কানাডার মতো এসএ লাভালিনের মতো প্রতিষ্ঠান যারা বাধাগ্রস্ত করেছিল, তাদের সঙ্গে চ্যালেঞ্জ করে যদি পদ্মা সেতুটা দৃশ্যমান হয়েছে, এই ধারায় যদি অগ্রগতি হয়, আমরা 2018 সাল নাগাদ যদি পদ্মা সেতুকে দৃশ্যমান দেখি, তাহলে কিন্তু এটা একটা বিশাল অর্জন হবে। কাজে আমি যেটি মনে করতে চাই যে অভ্যন্তরীণ রাজনীতির কতগুলি ন্যারো জায়গাগুলিতে আমরা হয়তো বিতর্ক করব, রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিষ্ঠানগত জায়গাগুলি নিয়ে হয়তো বিতর্ক করব, কিন্তু একটি রাষ্ট্রীয় নেতৃত্ব যখন রাষ্ট্রকে আন্তর্জাতিক মাপকাঠির সুযোগগুলি থেকে অগ্রযাত্রায় নিয়ে যায়, তখন কিন্তু এই নেতৃত্বকে ধরে রাখা খুব মুশকিল। আমি এখানে শুধুমাত্র নেতৃত্বকেই কৃতিত্ব দিচ্ছি না, নেতৃত্ব একটা আবহ তৈরি করেছে। এখানে বিনিয়োগের কথা যদি বলেন, এখানে রিমিটেন্সের কথা যদি বলেন, এখানে আমাদের শিল্প বিকাশের কথা যদি বলেন, এখানে আমাদের অন্য সহযোগী শক্তিগুলির কথা যদি বলেন, প্র্যাকটিক্যালি এই লিডারশিপ একটা অ্যানেবল এনভায়রনমেন্ট তৈরি করেছে যেখানে তারা এই কন্ট্রিবিউটটা করেছে, এবং এই কন্ট্রিবিউশনের কারণেই তো রাষ্ট্র এই অর্জনটি করেছে। কাজেই আগামী বছর ইউএন ডেভেলপমেন্টের রিপোর্টে যখন আমরা দেখব, অন্য যে রিপোর্টগুলির কথা ইতিমধ্যে বিশ্বব্যাংকের প্রতিনিধি বললেন, এই রিপোর্টগুলি দেখলে, কারণ ইতিমধ্যে কিন্তু এমডিজিতে বাংলাদেশের অসামান্য একটি সাফল্য আছে। বাংলাদেশ একটা মডেলের জায়গায় গেছে, এবং অমর্ত্য সেন, প্রখ্যাত নোবেল বিজয়ী অমর্ত্য সেন সুস্পষ্টভাবে বলেছেন যে শিক্ষা, স্বাস্থ্য এই জায়গাগুলিতে ভারতের চাইতে অগ্রগামী জায়গায় আমরা আছি। কাজেই আমি মনে করি যে বছরের প্রথম দিনে এটি একটি খুবই ইতিবাচক খবর, এবং আমরা অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে এই টকশোগুলিতেও কথা বলি, লোকজন আমাদেরকেও নানাভাবে আমাদেরকে কথা বলে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে একটি রাষ্ট্র, একটি রাজনৈতিক নেতৃত্ব, একটি রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এবং এই রাষ্ট্রটি সেই যারা এই ইন্ডিকেটরগুলিকে অতিক্রম করে রাষ্ট্রকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যেতে পারে তাদের জন্য পরিবেশ তৈরি করেছে, এবং তার কারণে আজকে আমরা যে বিশ্বের মাপকাঠিগুলির মধ্যে দিয়ে আমরা অগ্রযাত্রায় যাচ্ছি, এবং এটি কিন্তু হচ্ছে আজকালকার বিশ্বের রাজনীতির মূল লক্ষ্য। কারণ আপনি অভ্যন্তরীণ রাজনীতিতে কে কতক্ষণ ক্ষমতায় থাকলেন বা থাকলেন না, এটি একটা বিষয়, কিন্তু চূড়ান্ত বিষয়টি হচ্ছে যে আপনি মানব সম্পদের সূচকে, অর্থনীতির সূচকে, সামাজিক সুরক্ষার সূচকে, শিক্ষার সূচকে এই জায়গাগুলিতে রাষ্ট্রকে এগিয়ে নিচ্ছেন কিনা। কাজে আজকাল আমাদের মতো দেশগুলির সরকারগুলিকে এই রাজনৈতিক ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়, এই পরীক্ষাগুলিতেও দিতে হয়। এই অর্জনের পরীক্ষায় আমার ধারণা অত্যন্ত সফলভাবে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমাদের যে লক্ষ্যমাত্রা, আমাদের বর্তমান সরকার যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, এবং তারপরের লক্ষ্যটি কিন্তু 2041, তিনি 2041 সালে বাংলাদেশকে উন্নত জায়গায় নিয়ে যেতে চান। এই স্বপ্ন এখন আমার ধারণা যে এই ইন্ডিকেটরগুলি বলছে যেটা অবাস্তব নয়, এখন পর্যন্ত আমরা সেই পথে আছি, শুধুমাত্র কাল্পনিক ভাষণ মাত্র নয়, কিছু দৃশ্যমান চেহারা আছে যেটি আন্তর্জাতিক ইন্ডিকেটর দ্বারা, আন্তর্জাতিক সূচক দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে। জনাব ফেরদৌস হোসেন, আপনি কি বলবেন এই যে এই অর্জনটিকে? দেখেন, আমি তো আসলে
অর্থনীতির ছাত্র না, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তবুও মোটামুটি অর্থশাস্ত্রের তো কি বলে যে প্রাথমিক যে পাঠ সেটা তো আমাদের মোটামুটি সবারই করা আছে। তো আমি একটু সেই দৃষ্টিকোণ থেকেই ব্যাপারগুলো দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বিশ্বব্যাংক আপনার তারা যেভাবে উন্নয়নের ক্রাইটেরিয়া নির্ধারণ করেন তার প্রধান ভিত্তিটাই হচ্ছে গড় মাথাপিছু আয়, এবং তাদের মূল ফোকাসটা থাকে প্রবৃদ্ধির উপর, যে একটা দেশ কোনো একটা বছর থেকে পরবর্তী বছরে কত তার প্রবৃদ্ধি, কত হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, এটাকে তারা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। 2 নম্বর হচ্ছে যে একটা দেশের ওই সে নিম্ন আয়ের কিংবা নিম্ন মধ্য আয়ের বা উচ্চ মধ্য আয়ের কিংবা উচ্চ আয়ের দেশ, সেটা তারা দেখে গড় মাথাপিছু আয় দ্বারা। এবং আমরা জানি যে 60-এর দশকে 70-এর দশক ব্যাপী এরকম একটা ধারণা কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ব্যাপকভাবে মানে জনপ্রিয় ছিল। কিন্তু ওই সময়ই এই ধারণার আবার একটা ক্রিটিকও তৈরি হয়, এবং সেখানে দেখা যায় যে এই যে গড় আয়ের যে কনসেপ্ট বা প্রবৃদ্ধি বাড়ার যে ধারণা, এইটার মধ্যে সোশ্যাল জাস্টিসের বিষয়টা অনেক ক্ষেত্রে অনুপস্থিত থাকে। যেমন আপনি দেখবেন যে এই গড়টা কাদের সাথে হচ্ছে, যেমন বটম লাইনে দেখা গেল যে বটম লাইনের 50% লোকের আয় হয়তো টোটাল আয়ের 10%, আর টপ 10%-এর আয় হচ্ছে 90%, এই দুইয়ের মধ্যে গড় হয়ে যাচ্ছে। এবং এই গড় দ্বারা ওই বটম লোকদের প্রকৃত অবস্থাটা চিহ্নিত করা যায় না। এটা নিয়ে ব্যাপক ক্রিটিসিজম কিন্তু এই সময় হয়েছে। তারপরে আসলো কি, তারপরে আসলো বেসিক নিডস অ্যাপ্রোচ। বলা হলো যে না, মানুষের যে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইসব বেসিক নিডসগুলো ফুলফিল করতে পারে কি না মানুষ, সেটা দিয়ে উন্নয়নকে বিবেচনা করতে হবে। এরপরে আবার এর মধ্যে আপনার কোয়ালিটি ইম্পোজ করা হলো। বলা হলো যে না, ওই অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এটাকে ফ্ল্যাটলি বললে হবে না, এটাকেও আবার কোয়ালিফাই করতে হবে। যে আমি অন্ন বলতে কি বোঝাচ্ছি, ওটা ক্যালোরি ইনটেক দিয়ে দেখতে হবে, বাসস্থান বলতে কি ধরনের বাসস্থান ইত্যাদি। তারপরে আসলো যে না, এটাকে দেখতে হবে আপনার দিয়ে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর কতগুলো বের করা হলো, এবং এটা ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি এরাই কিন্তু মূলত এই ইন্ডিকেটরগুলো তৈরি করেছে। এবং তারপরে তারা দেখছে যে এই ইন্ডিকেটরগুলোতে কি কি পরিবর্তন ঘটছে, এবং এই ইন্ডিকেটরের ব্যাপারে আধুনিক কালে অর্থনীতিবিদদের মধ্যে একটা বড় অংশ তারা এটাকে পজিটিভলি দেখার চেষ্টা করছে, যে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর দিয়ে উন্নয়নকে দেখাটা মোর যৌক্তিক। আপনি এরপরে আমি আরেকটা বিষয় আসবো, সেটা হচ্ছে যে জাতিসংঘেরই ফ্যাক্টশিট, কোনো একটা ফ্যাক্টশিট সম্ভবত 45-এ তারা যে ডেফিনেশন তৈরি করছে ডেভেলপমেন্টের, সেখানে আমার পুরোটা মনে নাই, জাস্ট আমি তার থেকে যদি সামারি করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এখানে তারা বলছে যে উন্নয়নটাকে একটা ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে দেখতে হবে, এবং এই প্রক্রিয়ার মধ্যে 2টি জিনিস খুব গুরুত্ব সহকারে বিবেচিত হতে হবে। একটা হচ্ছে যে সেখানে সুষম উন্নয়ন হচ্ছে কিনা, মানে উন্নয়নটা সুষম কিনা। তাহলে সুষমকে আমরা কিভাবে দেখব? এটা হলো যে আঞ্চলিকভাবে সুষম কিনা, গ্রাম শহর কিংবা বিভিন্ন অঞ্চলের মধ্যে সেটা সুষম কিনা, এবং শ্রেণীগতভাবে সুষম কিনা, নিম্ন মধ্য বা উচ্চ আয়ের মানুষের মধ্যে সম্পদের বন্টন সুষমভাবে হচ্ছে কিনা, বৈষম্যের চিত্রটা কেমন, হ্যাঁ বৈষম্যের চিত্রটা কেমন বা যৌক্তিকভাবে হচ্ছে কিনা। আরেকটি বিষয়ে তারা সেখানে বললেন যে দেশের সকল মানুষ মানে একদম বটম লেভেলের মানুষের দিকেই ইঙ্গিত করে মনে করা হলো যে তারা তাদের যে ইসেনশিয়াল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস, তার আয়টা ওই পর্যায়ে কি না ওই বটম লেভেলের লোকদের, কারণ এখানে তো টপের এটা ভাবার কোনো অবকাশই নাই, ওই বটম লেভেলের লোকদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। আমি যেভাবে বুঝেছি যে তারা তাদের ইসেনশিয়াল ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে পারে কিনা। তার মানে হচ্ছে যে তার ইসেনশিয়াল ম্যাটেরিয়াল যে রিকোয়ারমেন্টসগুলো, স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস, এটা ফুলফিল করার মতো আয় উপার্জন সে করতে পারে কিনা। আর তার সাথে আরেকটি বিষয় তারা যুক্ত করলো, সেটা হলো যে সেই দেশের মানুষের যে এক্সিস্টেন্স সেটা প্রোডাক্টিভ অ্যান্ড প্রেস্টিজিয়াস কিনা, অফ অল দি পিপল। তারা কিন্তু এই শব্দটা ব্যবহার করেছে, শব্দ যুগল, অফ অল দি পিপল। তাহলে কি দাঁড়াচ্ছে যে আমরা যদি এইভাবে উন্নয়নকে দেখি, আর ওয়ার্ল্ড ব্যাংক যেভাবে উন্নয়নকে দেখে, তারা যেভাবে কোয়ান্টিফাই করে উন্নয়নকে দেখে, আর জাতিসংঘের ফ্যাক্ট শিটে
কোয়ান্টিফাই এবং কোয়ান্টিফাইড যাতে কোয়ালিফাই করে উন্নয়নকে যেভাবে দেখে, আমার মনে হয় যে এটা দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পার্থক্য আছে। এখন এই পার্থক্য নিয়ে যে শুধুমাত্র অর্থনীতিবিদ তাই নয়, আমি মনে করি সমাজবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী কিংবা সচেতন মানুষ তাদের মধ্যেও কিন্তু এরকম একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। এখন আমি এই কথা বলবো না যে উন্নয়ন মানে প্রবৃদ্ধি না হওয়া। অবশ্যই উন্নয়নের অপরিহার্য শর্ত হচ্ছে আপনার প্রবৃদ্ধি হওয়া এবং সেই প্রবৃদ্ধিটা সাস্টেনেবল হওয়া, ধারাবাহিকভাবে হওয়া। কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র প্রবৃদ্ধি হলে কিংবা কয়েকটা সূচকের মানে অগ্রগতি বা উন্নতি হলেই ওই দেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। আমি কিন্তু সেভাবে দেখি না। আমি যেটা দেখি যে ওই শর্তগুলো পূরণ হতে হবে, তার সাথে যেটা যুক্ত হতে হবে সেটা হচ্ছে সামাজিক ন্যায় বিচারের ধারা। সামাজিক ন্যায় বিচার, সমাজ যে সম্পদ তৈরি করছে, যে আমি এটা শেষ করে দিচ্ছি, যে সমাজ যে সম্পদ তৈরি করছে বা সমাজের মানুষ যে সম্পদ তৈরি করছে, এখানে মানুষের যে কন্ট্রিবিউশন থেকে সমাজের বা রাষ্ট্রের সম্পদ তৈরি হচ্ছে, সেই সম্পদের উপর তার যে ন্যায্য হিস্সা, সেই হিস্সাটা তার অধিকারটি প্রতিষ্ঠিত হচ্ছে, তার অধিকারটি প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, এইটা দিয়ে আমরা আবার আসবো এইসব আলোচনা। আরো এই ধরনের আরো বেশ কিছু ইস্যুতে আমরা আজকে কথা বলবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক দেখছিলেন ৭১ জার্নাল, সাথেই থাকুন, ফিরছি শিগগির। নতুন বছরেই মধ্য আয়ের স্বীকৃতি পাবে বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক। বাংলাদেশ এই লো ইনকাম কান্ট্রি থেকে সরে এসে নিম্ন মধ্য আয়ের কান্ট্রি হিসাবে স্থান পাবে। একই সুর জাতিসংঘেরও। আগামী 2 বছরে তথ্য প্রযুক্তি খাতে কাজ পাবে প্রায় 5 কোটি তরুণ, বছরের প্রথম দিনে প্রতিমন্ত্রীর আশা। প্রযুক্তি কিন্তু আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে। সারা দেশে স্কুলে স্কুলে বই উৎসব, বছরের প্রথম দিনে 4 কোটি শিশুর হাতে নতুন বই। আমরা সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যার যার বই পৌঁছে দিয়েছি। ফেব্রুয়ারিতে শুরু হবে পদ্মা সেতুর টেস্ট পাইলিং এর কাজ। মূল সেতুর পিলার তৈরি হচ্ছে চীন, জার্মানি ও সিঙ্গাপুরে। পদ্মা সেতু এখন দিবালোকের মতো পরিষ্কার বাস্তবতা। মানুষ হত্যার রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান প্রধানমন্ত্রীর। আমাদের যারা ব্যবসায়ী সম্প্রদায় এবং দেশবাসীকে এই আহ্বানই জানাবো যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন আর খেলতে না পারে। মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন। দর্শক, আরো একবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা এবার কিছু এই মুহূর্তের যেই খবরগুলো রয়েছে পত্রিকা বা ওয়েবসাইটের খবরগুলো, সেগুলো একবার জানিয়ে দিতে চাই। প্রথম আলো এই মুহূর্তে প্রধান শিরোনাম করেছে যে অনুমতি না পেলেও সমাবেশ করবে বিএনপি। এছাড়া জাতীয় পার্টি আজকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে, সেই খবরটি রয়েছে। শ্রীলঙ্কার লিগেও ম্যাচ পাতিয়েছেন আশরাফুল। খেলার খবর, চুরি যাওয়া নবজাতক ফিরে গেল মায়ের কোলে, এটি রাজশাহীর একটি চুরি যাওয়া নবজাতকের খবর। এছাড়া নির্বাচন কমিশন ছাড়া কারো সঙ্গে সংলাপ নয় নাসিম। আমরা একটু এই প্রথম আলোর যে প্রধান শিরোনাম অনুমতি না পেলেও সমাবেশ করবে বিএনপি, এই খবরের একটু আসতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন হাবিবুর রহমান হাবিব, সহ তথ্য ও গবেষণা সম্পাদক বিএনপি। আশা করছি তিনি আমাকে শুনতে পাচ্ছেন। জনাব হাবিব, আপনাদের আগামী 5 জানুয়ারি যে অনুষ্ঠান করবার জন্য অনুমতি চাওয়া হয়েছিল বিএনপির তরফ থেকে ডিএমপির কাছে, সেই অনুমতি এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং এরপর সেই অনুমতি না পাওয়ার প্রেক্ষিতে বিএনপির দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে আপনারা অনুমতি না পেলেও সমাবেশ করবেন। অনুমতি পাওয়া যাবে না বা আগামী আরো 4 দিন অন্তত হাতে রয়েছে, আপনারা কি আশা করছেন এর মধ্যে অনুমতি পাওয়া যাবে? আপনাকে ধন্যবাদ। অনুমতি পাওয়া প্রশ্ন এখানে আসার কারণ তো আমি দেখি না। একটা গণতান্ত্রিক দেশে, বাংলাদেশে যে দলটি 3বার দেশ শাসন করেছে, জিয়া রহমানের শাসনামল বাদ দিলে সেই দল অনুমতি পাবে না। অনুমতি না পেলে আমাদের সেখানে আমাদের মিটিং করতেই হবে, সমাবেশ করতে হবে, এই প্রশ্ন তো আসার প্রশ্নই ওঠে না। কেন? আজকে যে সামরিক স্বৈরাচার 9 বছর ধরে যার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম এবং এত নাটক করলো এই 5ই জানুয়ারি নির্বাচনকে নিয়ে, সেই স্বৈরাচার যদি মিটিং করতে পারে আজকে,
তাহলে বিএনপি কেন মিটিং করতে পারবে না? কারণটা কি কারণে বিএনপিকে মিটিং করে দেওয়া হবে না? কি কারণে বিএনপিকে বলতে হবে যে সমাবেশ আমরা করবো, অনুমতি না পেলে এই প্রশ্ন আসবে কেন? এটা কি গণতন্ত্রের কোনো দেশের রীতিনীতি হলো? তো এখানে আমি এখনো বলবো যে সরকার অনুমতি দিক, এখন বিএনপির মতো একটা সংগঠনকে অনুমতি দিবে না, মিটিং করতে দিবে না, কতদিন? তাই আওয়ামী লীগের নিজেরই বোঝা উচিত যে আওয়ামী লীগ আজকে যে ভাষায় কথা বলছে, আমি বক্তব্য শুনলাম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ভাইয়ের কথা শুনলাম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের কথা শুনলাম, তো এই কি ভাষা, রাজনীতির ভাষা? এবং প্রধানমন্ত্রী বলছেন যে মানুষ হত্যার বিরুদ্ধে আমাদের ঐক্য। মানুষ হত্যা, আমরা তো বিএনপি মানুষ হত্যা রাজনীতি বিশ্বাস করে না, কেন হত্যা করবে? আপনি গণতান্ত্রিক পথ যখন আপনি বন্ধ করে দিবেন, আপনি মিটিং করতে দেবেন না, সমাবেশ করতে দিবেন না, এটা কি? এটা তো হতে পারে না। আপনারা এখানে এর আগে শুনলাম মধ্যম আয়ের দেশে বাংলাদেশ যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, আগামী 2 বছরের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত। 2 বছর লাগার কথা ছিল না তো, যে এইটা 6টা বছর এই সরকার যে দেশ পরিচালনা করলো, এই 6 বছরে তো বাংলাদেশ মধ্যম আয়ের জায়গায় যাওয়ার কথা ছিল। কারণ এই 6 বছরের ভিতরে এই সরকারের দুঃশাসনের কারণে বাংলাদেশ আপনাকে দেখাতে পারেন এই 6 বছরের মধ্যে আপনার কোনো শিল্প কারখানা, গার্মেন্টস, নতুন কোনো গার্মেন্টস শিল্প কারখানা গড়ে ওঠে নাই, অন্য কোনো ভারী শিল্প কারখানা গড়ে ওঠে নাই। এমনকি আমাদের আজকের আয়ের যে মেন উৎসটা, বিদেশ থেকে যে রেমিটেন্সটা আসে, আপনি দেখেন মিডল ইস্টের দিকে তাকে দেখেন, 2007 সাল থেকে মঈনুদ্দিন সরকার, ফখরুদ্দিন সরকার যে ছিল আওয়ামী লীগের, সেই সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল, একটা জঘন্য সরকার, সেই সরকারের আমলেও মিডল ইস্টে এবং মালয়েশিয়ায় প্রচুর লোক গিয়েছে। অথচ এই সরকার 2008 সাল থেকে শুরু করে আজকে 2014 সাল পার হয়ে গেল, আপনি দেখেন তো, ডাটা নেন তো, আপনি মধ্যপ্রাচ্যে কয়জন লোক গিয়েছে আর মালয়েশিয়া কতজন লোক গেছে? মালয়েশিয়া 3 বছর লোক গেছে মাত্র 12,000। কি একটা সিস্টেম চালু করলে 30,000-এর লোক পাঠাই দেবেন মালয়েশিয়াতে। এই সরকার যদি এই 6 বছর অন্তত 8 লাখ লোক মালয়েশিয়া যেতে পারতো, মিডল ইস্টে অন্তত 10 লাখ লোক যেতে পারতো, তাহলে বাংলাদেশ তো মধ্যম আয়, এখনই তো মধ্যম আয়ের দেশে বাংলাদেশ পরিণত হতে পারতো। আর শিল্প কারখানা আপনি বলেন যে সরকার আগাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু কোন দিকে এগিয়ে যাচ্ছে? একটা শিল্প কারখানা গড়ে উঠছে না, আয় বৃদ্ধি হচ্ছে না, বিদেশের লোক যাচ্ছে না, তো প্রবৃদ্ধি আসবে কোথার থেকে? আজকে এই সমস্ত যে শুভঙ্করের ফাঁকি কাগজে কলমে সাজায় গুজায়, আজকে আমাদের আগামী 2 বছর পরে হবে 2021 সাল, 2021 সাল পর্যন্ত এই সরকারকে অনুমতি দিল। কিন্তু জনাব হাবিব, এই যে এই যেটি বলা হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি, সেটি তো সরকারের কথা নয়, আরো মধ্যম আয়ের দেশের যে পরিণত হওয়ার কথা আজকে সরকার বলছে, যে সরকার এটা তো একটা আমি একটি ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে আগামী 5 জানুয়ারি আপনারা গণতন্ত্র হত্যা দিবস পালন করবেন এবং আওয়ামী লীগের তরফ থেকে সংবিধান ও গণতন্ত্র রক্ষা দিবস পালন করা হবে। তো এই যে এক ধরনের আমরা বলতে পারি যে মুখোমুখি একটা অবস্থানের মতো পরিস্থিতি, আপনারা কি সংঘাতের আশঙ্কা করছেন? আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করছি, 5 জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস, 5 জানুয়ারি তো গণতন্ত্র হত্যা দিবস। আপনার 300 আসনের ভিতরে 153টা আসনে বিনা ভোটে তারা এমপি হয়ে আছে মন্ত্রীরা। যে দেশের প্রধানমন্ত্রী ভোট দেয় না, স্পিকার ভোট দেয় না, রাষ্ট্রপতি ভোট দেয় না, মন্ত্রী পরিষদ অধিকাংশ লোক ভোট দেয় না, সেটা গণতন্ত্র দিবস হয় কি করে? এটা গণতন্ত্রের কবর দিবস পালন করা উচিত আওয়ামী লীগের। আমি আওয়ামী লীগকে বলবো গণতন্ত্র দিবস পালন না করে, রক্ষা দিবস পালন না করে, এর সাথে আজকে বলেছে নাকি গণতন্ত্র, ও 3 বার করে যায় পদত্যাগ করতে, মাথায় পিস্তল থাকে, নিজের মাথায় নিজের পিস্তল থাকে যে আমি আত্মহত্যা করবো, আমি পদত্যাগ করেছি, তারপরে কেন আমার সেখানে আমার এই প্রত্যাহার করা হচ্ছে না? তো এই জন্য আওয়ামী লীগকে বলবো যে গণতন্ত্র রক্ষা দিবস না বলে গণতন্ত্র হত্যা দিবস আওয়ামী লীগ পালন করুক, দেশবাসী খুশি হবে। আমরা একটু বেগম নাজমা আক্তার, সভানেত্রী যুব মহিলা লীগ, তার কাছে যেতে চাই। জনাব হাবিবুর রহমান যা বললেন সেই সব বিষয়ে, বিশেষ করে বিএনপিকে 5 জানুয়ারির সমাবেশ করতে এখনো অনুমতি না দেবার প্রসঙ্গ, এই সার্বিক বিষয়ে আপনার বক্তব্য জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। আসলে হাবিব ভাই এখন যে লাউলতা সাপের মতো আর কি, যখন যে গাছে যায় সেই গাছের রং। হাবিব ভাই, আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, হাবিব ভাই যখন আমার নেতা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন, তখন আমি ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, আমি রোকেহল ছাত্রলীগের তখন সাধারণ সম্পাদক ছিলাম। তো হাবিব ভাই এখন যে ভাষায় কথা বলছে, আমি সত্যিকার অর্থে আমি অবাক হয়ে যাচ্ছি। মানে আমরা যে শুধুমাত্র প্রবৃত্তির কথা উনি যেটা বলল, এবং আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র হত্যা, কত কিছুই না বলল। তো গণতন্ত্র রক্ষা তাহলে কিভাবে হতো? ওই দিন যদি জননেত্রী শেখ হাসিনা সংবিধান রক্ষা না করতেন, যদি নির্বাচন না দিতেন, তাহলে দেশটা কাদের হাতে যেত? জামাত জঙ্গিদের হাতে,
অথবা অন্য কোনো পক্ষের হাতে? ওনারা তো ওইটাই চেয়েছিলেন। ওই বিদেশে বসে তারেক জিয়া যে ফর্মুলা পাতবেন, আইএসআই টাকা খেয়ে, জামাতের টাকা খেয়ে, আর বেগম খালেদা জিয়া তার করার ইচ্ছা থাকা সত্ত্বেও উনি হয়তো নির্বাচনে আসতে পারেন নাই। বিএনপির ব্যর্থতা হচ্ছে রাজনৈতিক ব্যর্থতা। তারা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগের কাছে। তারা নির্বাচনে আসে নাই, যে কোনো কারণেই তারা আসে নাই। তারা যদি নির্বাচনে না আসে, বাংলাদেশে কি নির্বাচন হবে না? নিশ্চয়ই হবে। আর আওয়ামী লীগ হচ্ছে নির্বাচনে বিশ্বাসী। আওয়ামী লীগ কিন্তু যে কোনো বিপদের মুহূর্তে, সকল স্বৈরাচারের আমলেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই নির্বাচনে যদিও গুন্ডা দিয়ে এবং ভুয়া ভোটার দিয়ে আমাদের ভোট ছিনতাই করা হয়েছে, তারপরেও আমরা কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রকে উদ্ধারের জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের নেত্রী কিন্তু ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছেন। ওনারা সবসময় বলে থাকেন আমরা নাকি হরতাল দিয়েছি, অনেকবার হরতাল দিয়েছি। অবশ্যই আমরা হরতাল দিয়েছি। সেই হরতাল তখন প্রয়োজন ছিল। তখন আমাদের যে হরতাল ছিল, আমাদের যে আন্দোলনের কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সঙ্গে জনাব হাবিব ভাই যুক্ত ছিল। সেই রাজপথে সে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিংবা এরশাদ সরকারের বিরুদ্ধে হাবিব ভাই রাজপথে ছিল, তার পিছনে আমরা ছিলাম। নাজমা আক্তার, আমি জনাব হাবিবুর রহমানকে যে প্রশ্নটি করেছিলাম একটু আগে, সেই একই প্রশ্ন আপনাকেও করতে চাই যে আপনারা দুই দল 5 জানুয়ারিকে সামনে রেখে দুই ধরনের লক্ষ্য নিয়ে একটি একই দিনে অনুষ্ঠান করতে চাইছেন। এই যে পরিস্থিতি, এর মধ্যে এই যে মুখোমুখি একটি অবস্থান, এই বিষয়টি কে ঘিরে জনমনে কিন্তু আতঙ্ক রয়েছে। সেই আতঙ্কের বিষয়ে আপনাদের বক্তব্য কি? আসলে জনগণের আতঙ্ক রয়েছে, এটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ আমার বিশ্বাস থেকে, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে পারি, ওই দিন বিএনপি কোনো কর্মসূচি পালন করতেই পারবে না। কারণ বিএনপির কর্মসূচি করার জন্য যে মানসিক দক্ষতার প্রয়োজন, যে রাজনৈতিক দক্ষতা কিংবা সাংগঠনিক দক্ষতার প্রয়োজন, সেটি আপাতত বিএনপির নেই। বিএনপির নেতৃবৃন্দ তারা কোনো কর্মসূচি দিয়ে রাজপথে থাকেন না। আর আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে গড়ে ওঠা সংগঠন, আওয়ামী লীগের নেতারা, কর্মীদের সাথে নেতারা রাজপথে থাকে। বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের কত নেতা রাজপথে মার খেয়েছে। নাজমা আক্তার, এই পর্যায়ে আপনাকে একটু থামাতে চাই। আমি একটু আপনার ছুড়ে দেওয়া প্রসঙ্গটি নিয়ে একটু জনাব হাবিবুর রহমানের কাছে যেতে চাই। জনাব হাবিবুর রহমান, নাজমা আক্তার বলছিলেন যে বিএনপি কর্মসূচি ডেকে মাঠে থাকে না, কর্মসূচি সফল করবার মতো বিএনপির নেতা কর্মীরা রাস্তায় উপস্থিত হন না, বা এই বিষয়ে আপনার বক্তব্য কি? হ্যাঁ, এই জন্য আমি আমার ছোট বোন নাজমা আক্তারকে আমি ধন্যবাদ জানাই ব্যক্তিগত প্রসঙ্গ উঠানোর জন্য। হাবিবুর রহমান হাবিব লাউলতা না, হাবিবুর রহমান হাবিব বাংলাদেশের শুধু না, সারা পৃথিবীতে একমাত্র নেতা যে একটি দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় কাঁধে করে তার দরজার সামনে দিয়ে একটি দল নির্বাচনে ক্ষমতায় যাবে না, সেই দলে যোগদান করেছে। কোনো লোভে পড়ে না, কোনো লালসায় পড়ে না। কেন? আমি যোগদান করেছে, আমার অধিকারকে যখন হরণ করা হয়েছে, আমি তার প্রতিবাদ করেছি। আজকে আমি বলতে চাই, আওয়ামী লীগ যে গর্ব করে বলে যে বিএনপি 5 তারিখে নামতে পারবে না, আওয়ামী লীগকে জানে, মনে আছে আওয়ামী লীগের যে এরশাদ সাহেব যখন নির্বাচন করলো, উপজেলা নির্বাচন 1985 সালে 16 তারিখ এবং 20 তারিখ 2 দিন সারা ঢাকা শহরে আওয়ামী লীগের লোক খুঁজে পাওয়া যায় না। তখন এরশাদ গুলি করতো না ডাইরেক্ট। হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে একদিন 18-20 জন নবপুর রোডে, আরেকদিনও 20 তারিখে ওরা 20-25 জন লোকদিন মিটিং করেছিল। আওয়ামী লীগ আমার ব্যর্থতা না, আওয়ামী লীগের ব্যর্থতা। হাবিবুর রহমান হাবিবই করে আসছিল। তারপর না, আমি তো কথা বলার সময় ছোট বলে আমি কথা বলার সময় কিন্তু কথা বলি নাই। তারপরে বিএনপি যে কথাটা বললো, বিএনপির লোক নেই। আরে বিএনপির যদি লোকই না থাকে, তো এই যে আওয়ামী লীগের এই দুঃশাসনের ভিতরে 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হলো, রাজশাহী, খুলনা, বরিশাল, চিটাগাং সব সহ। একটা নির্বাচন তো আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায়, তো সব নির্বাচনগুলি বিএনপি জিতলো কি করে? 5,000 ভোট পৃথিবীর ইতিহাসে আওয়ামী লীগকে বারবার ক্ষমা সে তৌবা পড়েও 5,000 যে কলঙ্ক করেছে আওয়ামী লীগ, এই কলঙ্ক মুছতে পারবে না। তো পৃথিবীর ইতিহাসে রেকর্ড হতে থাকবে, এটা গিনিস বুকে যাবে যে 173টা আসলে বিনা ভোটে নির্বাচন। তারপরে ভোট 5% মানুষ ভোট দেয়নি। আওয়ামী লীগের লোক কোথায়? আওয়ামী লীগের যে কটা লোক রাস্তায় মিছিল করে, ওইগুলি আওয়ামী লীগের লোক। তাছাড়া আওয়ামী লীগের জনগণ তো আওয়ামী লীগকে সমর্থন করে না। আসেন না, পুলিশ বাদ দিয়ে আসেন তো দেখে, মাঠে নামুন তো দেখে। আমার ওখানে গত পরশু দিন একটা পৌরসভায় ওয়ার্ড নির্বাচন হলো, একজন কমিশনার মারা যাওয়াতে
2600 ভোট কাস্ট হয়েছে, বিএনপি একা পেয়েছে 1350, আর আওয়ামী লীগ 2 প্রার্থীকে আমরা পেয়েছে তার 1200 1250 ভোট পেয়েছে। আজকে নির্বাচন দেন না, 5ই জানুয়ারি কলঙ্কিত নির্বাচন বা জোর করে ক্ষমতা দখল করার পর উপজেলা নির্বাচন যখন শুরু হয়েছিল, একদিনে যদি বাংলাদেশে উপজেলা নির্বাচন হতো আওয়ামী লীগ 20% সিটও পেত না। 2 দিন যে পরপর নির্বাচন হয়েছে, কিছুটা সুস্থ, ম্যাক্সিমাম সিট পেয়েছে বিএনপি। আওয়ামী লীগের তো কথা বলাই উচিত না, আওয়ামী লীগের মাপ চাওয়া উচিত। 5 তারিখে শরৎ উদ্যানে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা নেত্রীদের জনগণের কাছে মাপ চাওয়া উচিত, হে দেশের জনগণ, আমরা গণতন্ত্রকে হত্যা করেছি, আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও, অনতি বিলম্বে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমরা তোমাদের কাছ থেকে ক্ষমা জানাবো, আমাদের ক্ষমা করে দাও আল্লাহর কাছে, এবং আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত। আরেকটা কথা, আমার ছোট বোন তারেক রহমান, আমাকে এই প্রসঙ্গে একটু সময় দিতে হবে। তারেক রহমান এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে, আর এই পৃথিবীর সৃষ্টি হলেও তারেক রহমানের মতো ভাগ্যবান সন্তান জন্মাবে না, যার বাবা স্বাধীনতার মহান ঘোষক, যুদ্ধ করেছে, সেক্টর কমান্ডার ছিল, একটা ফোর্স তার নামে হয়েছে, দেশের প্রেসিডেন্ট ছিল, সেনাবাহিনী প্রধান ছিল, একটা দলের প্রতিষ্ঠা করেছে, বহুদল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এবং তার মা বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে এত জনপ্রিয় একজন ব্যক্তি যে যতবার নির্বাচন করেছে ততবারই, যত সিট থেকে নির্বাচন করে তত সিট জয়লাভ করেছে। আমি শেষ করে তারপরে তারেক রহমান এরকম একটা ভাগ, যাকে নিয়ে এত কথা, তারেক রহমানের কারণে নাকি আপনারা মিটিং করতেন না, তার কারণ কি কথাটা বলেছে? তারেক রহমান সমস্ত বিভিন্ন বই থেকে রেফারেন্সের বাইরে নিয়ে একটা কথা মুখ দিয়ে বলে নাই, মিথ্যা একটা বানোয়াট একটা কথা নিয়ে আজকে সারা বাংলাদেশে হইচই করা হচ্ছে। এবং তারেক রহমান আরো ভাগ্যবান এই কারণে, তারেক রহমান বিয়ে করেছেন একজন ভদ্র মহিলা, এমনই একজন ভদ্র মহিলা, একজন ডাক্তার, একটা শিক্ষিত, একটা মার্জিত, একটা নামাজি, তা না, আবার একটা মেয়ে হিসেবে একটা সুন্দরী। তার বাবা একজন নৌবাহিনীর প্রধান ছিলেন, মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার দাদা এই উপমহাদেশের মুসলমানদের মধ্যে সর্বপ্রথম 1901 সালে ব্যারিস্টার এবং ICS, তার দাদা আহমেদ আলী খান, তার দাদা বাবর আলী খান, সে একসময় ডাক্তার ছিল, জমিদার ছিল। তারেক রহমান, আমি সে কথা, তারেক রহমান সম্বন্ধে আপনি কথা বলছেন, আমি বলি তারেক রহমানের কাছে রাজনীতি শেখেন। তারেক রহমান এমন একজন ব্যক্তি যে কারোর বিরুদ্ধে কথা বল না। তারেক রহমান বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন, বঙ্গবন্ধুকে তারেক রহমান রাজাকারও বলেছেন। আমরা একটু নাজমা আক্তারের কাছে যেতে চাই। তারেক রহমান একজন আদর্শবান, এবং তারেক রহমান, আমার শেষ করতে, তারেক রহমান তার বাবা মা এত প্রভাবশালী ছিলেন, তারপর তারেক রহমান আজকে দেখেন তো পৃথিবীর সারা ব্যাংক 111 দুর্নীতিবাজ সরকার, এবং এই সরকার 6 বছর ধরে পৃথিবীর কোথাও তারেক রহমানের একটা ব্যাংক ব্যালেন্স পেয়েছে কিনা, তারেক রহমানের কোনো বাড়ি আছে কিনা, কোন জায়গায় জমি আছে কিনা, দেখেন তো। এমন একটা আদর্শবান একটা সন্তান, এবং তার ভাগ্যবান এই কারণে। আমরা একটু নাজমা আক্তারের কাছে যেতে চাই, তার বক্তব্যটা একটু শুনতে চাই। জনাব হাবিব, বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে এই তারেক রহমান, অতএব তারেক রহমানকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেন না। তারেক রহমানের কাছে আপনার কিন্তু তত্ত্বের হাইড্রোজেন বোমা আছে। নাজমা আক্তার, একটু প্লিজ। তারেক রহমান সম্পর্কে আমার মানে প্রাক্তন ছাত্রলীগের সভাপতির কাছ থেকে আমি যে বক্তব্য শুনলাম, তার যে গুণকীর্তন উনি করলেন, আমি সেই ব্যাপারে শুধু এইটুকু বলতে পারি, মুসলমান হিসাবে নাউজুবিল্লাহ। মানে সে যে মানে তার যে উদাহরণ তুলে ধরলো, সে মানে ব্যক্তিগতভাবে আমি তারেক জিয়াকে আমি কোনো কিছু বলতে চাই না, কিন্তু একসময় হাবিব ভাইয়ের নেতা ছিলেন, আমার নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জাতির জনককে যখন তারেক জিয়ার মতো একজন মানুষ যখন রাজাকার বলে, যখন পাকিস্তানপন্থী বলে, আর হাবিব ভাই তার গুণকীর্তন করলেন, এইটাই কি রাজনীতি? এরকম এই ধরনের নেতাদেরকে দিয়ে বাংলাদেশ কি অর্জন করবে? তারেক জিয়া বলেছেন তথ্য উপাত্ত, কোথায় পেয়েছেন তথ্য উপাত্ত? আওয়ামী লীগের জন্ম হয়েছে 49 সালে, আর 46 সালে 2-3 বছর পরে যে নেতা বা যে কর্মী আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছিল, তারা যদি কখনো রাগে দুঃখে ক্ষোভে কিছু লিখে থাকে, সেটি কখনো উদাহরণ হতে পারে না। বাংলাদেশের ইতিহাস, শুধু বাংলাদেশের ইতিহাস না, বিশ্বের ইতিহাস পর্যালোচনা করে কেউ কি বলবে তারেক জিয়া যে বক্তব্য বলেছে? আর আমি আমার সম্মানিত বুদ্ধিজীবী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা কথায় সবসময় বলেন আলোচনার আশা করেন, কার সাথে আলোচনা হবে? তারা কি আলোচনা চাচ্ছে? যে বিদেশের মাটিতে বসে একজন পলাতক আসামি যখন জাতির জনককে কটাক্ষ করে কথা বলে, আজে বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের সঙ্গে, তার দলের সঙ্গে কি করে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা হবে? বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে তৃণমূল থেকে গড়ে ওঠা একটি সংগঠন। এই সংগঠন তিলে তিলে তৈরি হয়েছে, অনেক ঝড় ঝঞ্ঝা
উপেক্ষা করে আমাদের সংগঠনটা আজকে এই পর্যায়ে নাজমা এসেছে। আক্তার, নাজমা আক্তার, আমরা আপনি- বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, যেখানে বিশ্ব ব্যাংক আজকে বলছে, শুধু বিশ্ব ব্যাংক না, জাতিসংঘ নাজমা আক্তার, বলছে। আপনাকে এই পর্যায়ে আমি একটু থামাতে চাই, আমরা আবারও ফিরবো। তার আগে আমি একটু আমার টেবিলের অতিথিদের কাছে যেতে চাই। জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, যে বিষয়টি, যে প্রসঙ্গটি নিয়ে আমরা তো এই দুই নেতার কাছেই গিয়েছিলাম, যে 5 জানুয়ারি দিনটিকে সামনে রেখে দুই দলের পক্ষ থেকেই পাল্টাপাল্টি কর্মসূচি কিন্তু রয়েছে এবং সেই কর্মসূচি দেখেন, নিয়ে- এটা রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক যে চরিত্র নিয়েছেন তারা বিতর্ক করলে ভালো হয়। হাবিব ভাই তো আমাদেরও পুরনো নেতা, ধর্মান্তরিত হলে পরে নতুন ধর্মের পক্ষে উচ্চ কণ্ঠে কথা বলতে হয়। হাবিব ভাই হচ্ছেন ধর্মান্তরিত হয়েছেন, তো কাজে তাকে নর্মাল বিএনপি যা বলে তার চাইতে বেশি না বললে তো চাকরি পড়তে হবে না। কাজে হাবিব ভাইয়ের কথা শুনে আমি শুধুমাত্র এইটুকু বললাম, হাবিব ভাই জাস্ট লুক ব্যাক টু ইয়োর হিস্ট্রি, লুক ব্যাক টু ইয়োর পার্সোনাল লাইফ, লুক ব্যাক টু ইয়োর আইডিওলজি, যে আইডিওলজি অসংখ্য ছাত্রদেরকে আপনি শিখিয়েছেন। কাজেই আপনি নিশ্চয়ই রাজনৈতিক মত পার্থক্যের কারণে দল বদল করতে পারেন, রাজনৈতিক মত পার্থক্যের কারণে প্ল্যাটফর্ম বদল করতে পারেন, কিন্তু আমাকে এই কথা বলতে আজকে বাধ্য করলেন যে হিন্দু যদি মুসলমান হয় তখন মুসলমান ধর্মের চাইতে পৃথিবীতে আর কোনো ধর্ম নাই, আবার মুসলমান যদি হিন্দু হয়, হিন্দু বা মুসলিম হয়, ওইটার চাইতে বড় কোনো ধর্ম নাই, আগেরটা হলো একেবারে দুযোগের জায়গা ছিল। এইটি বলতে সুস্থ রাজনীতির কথা যখন আমরা বলি, এটি ঠিক না। হাবিব ভাই যে কথাটি বলেছেন যে তিনি রাজনৈতিক মতাদর্শতার কারণে আওয়ামী লীগ করতে পারেন নাই, সেই দলে গেছেন, ফাইন, এটাতে তার লজিক্যালি তার যথেষ্ট মানে যুক্তি আছে। কাজে ওই বিতর্কের মধ্যে আমি ঢুকতে চাই না। 5ই জানুয়ারি নির্বাচনটা, শোনেন, 5ই জানুয়ারি নির্বাচনটা কি একতরফা নির্বাচন হয়েছে? 5ই জানুয়ারি নির্বাচন তো একটি ঘোষিত তফসিল, একটি দল, যেমন ধরেন ডক্টর ফেরদৌস হোসেনরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেন, দুই রকম হতে পারে ঘটনা। একটা হলো ছাত্ররা পরীক্ষা বর্জন করতে পারে, পরীক্ষা বর্জন করলো, কর্তৃপক্ষ তাদের শিডিউল কর্তৃপক্ষ পরীক্ষা নিয়ে নিল, ফেরদৌস হোসেন সাহেবরা বলবেন যে আমরা কিছু ছাত্র পরীক্ষা বর্জন করেছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ছাত্র এটা অংশগ্রহণ করেছে, ফলাফল আমরা দিলাম। বর্জনকারীরা বলবে যে আমরা বর্জন করেছি। আর আরেকটা হতে পারে যে ছাত্ররা বলবে যে এই পরীক্ষা আমরা হতে দিব না। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ডক্টর ফেরদৌস হোসেন, আপনি পরীক্ষা নিতে চান, আমরা পরীক্ষা হতে দিব না। ফেরদৌস হোসেন সাহেব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যবহার করলেন, পুলিশকে ব্যবহার করলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্ত আইন কানুন মানলেন, মেনে একটা পরীক্ষা নিলেন। পরীক্ষা নিয়ে বললেন যে যারা পরীক্ষা প্রতিহত করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে, কিন্তু যারা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেছে তারা পাশ করেছে। তো এখানে তো বিএনপি তো বর্জন করে নাই, তো তারা তো এটা প্রতিহত করার চেষ্টা করেছে। হত্যাকাণ্ড পাবনা বাড়ি জনাব হাবিবের, আপনি পাবনার পাশে কোন প্রিজাইডিং অফিসারের মাথাটা, কোন প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন? সাতক্ষীরা কি হয়েছে 5ই জানুয়ারি নির্বাচনের আগে? সাতক্ষীরা তো প্রায় মানে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন স্বাধীন রাষ্ট্র, খালি পতাকা ওড়ানো বাকি, এই তো অবস্থা ছিল। তো কাজেই 5ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনটা কিন্তু বিএনপি এটাকে বর্জন করে নাই, বিএনপি অংশগ্রহণ করেছে নেগেটিভলি। তারা এই কৌশলটাতে তারা পরাজিত হয়েছে। কাজেই তারা দিবস পালন করতে চান, করেন। 15ই ফেব্রুয়ারি নিয়ে আওয়ামী লীগের সেটি পালন করেছে, কাজে সেই পালিত হবে। কিন্তু আমি যেটি মনে করতে চাই যে আমরা একটু অপেক্ষা করতে চাই যে 5ই জানুয়ারি, আমি একটি হাবিব ভাইয়ের একটা কথার সাথে আমি একমত যে বিএনপি যদি শান্তিপূর্ণভাবে একটা সমাবেশ করতে যায় তাহলে কেন অনুমতি দেওয়া হবে না? বেগম খালেদা যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বড় বড় সমাবেশ করলেন, সরকার তো সহায়তা দিয়েছে, সেখানে তো কোনো গন্ডগোল হয় নাই। কাজেই তারা 5ই জানুয়ারিতে যদি সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করতে চান, আমার ধারণা এখনো যেটি আপনি বললেন সময় আছে। সরকার যদি মানে কিন্তু সহিংসতাটা সরকার আতঙ্কিত হয় কোন জায়গাটিতে? আপনি হরতালটির আগের দিন কি হলো? নোয়াখালীতে একজন স্কুল শিক্ষিকাকে হত্যা করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্বের একজন ছাত্র পরিবার সহ রাজপথে ছিলেন, সে মৃত্যুসজ্জায় লড়াই করছে। কাজেই যদি আতঙ্কটি হচ্ছে এই জায়গায় যে আপনি রাজনৈতিক কর্মসূচি পালন করবেন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু সেটা যদি সহিংস না হয় আমাদের কোনো সমস্যা নেই সেই জায়গাটিতে। আমি সেই ক্ষেত্রে মনে করি যে বিএনপির মতো বড় দল, সেটা হাবিব ভাইয়ের সাথে আমি 100% একমত যে বিএনপির মতো একটা বড় দলকে কেন কর্মসূচি পালন করতে দেওয়া হবে, কিন্তু এনশিওর করতে হবে যে এটি তৌহিদা সেই ভদ্রমহিলা, সেই স্কুল শিক্ষিকা, তার পরিণত হবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাদের নাট্যতত্ত্বের যে ছাত্রটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেটা হবে না। তো কাজেই আমি মনে করি যে 5ই জানুয়ারি দিবস পালন করতে পারেন তারা। এবং দুইটি জায়গায় সরকারকে আমি যেটি শুরুতে বলেছিলাম যে রাষ্ট্র পরিচালনা যারা করেন তাদেরকে দুই জায়গায় লড়াই করতে হয়। একটি হচ্ছে অভ্যন্তরীণ রাজনীতির এই জায়গাগুলিতে লড়াই করতে হয়, আরেকটি হচ্ছে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হয়। তো সরকার সেই কাজটি করছে। একটির ফলাফল আপনি একটু আগে বলেছেন,
আপনাদের 2টি রিপোর্টে সেই ফলাফল দেখা গেছে, 3টি রিপোর্টে, ইউএনডিপির একটা রিপোর্ট, বিশ্বব্যাংকের একটা রিপোর্ট এবং এই যে পদ্মা সেতু রিপোর্ট, এবং 4টি হলো 4 কোটি শিক্ষার্থীকে হাতে বই তুলে দেওয়া। আরেকটি হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক লড়াই। সেটি আমরা বেশি বলতে চাই না এই কারণে যে মানে বিএনপির গাজীপুর থেকে পিছু হাঁটা, কেন আবার এগোবেন, এই যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল বিএনপি নেতারা বলেছেন এগুলি রাজনৈতিক কৌশল। কাজে এটা আমরা আসলে একটু কম বুঝি, কাজে কোনটা রাজনৈতিক কৌশল, পিছু হাঁটা, কোনটা অগ্রসর হওয়া, আমরা সেটা দেখতে চাই। কিন্তু সাধারণ মানুষ যেটা চায়, কৌশল যাই থাকুক, কিন্তু কৌশলের বলি যাতে সাধারণ মানুষ না হয়, সহিংসতা যাতে সমাজে ছড়িয়ে না পড়ে। ফেরদৌস হোসেন, এই সার্বিক বিষয়ে আপনার মন্তব্য ছোট্ট করে আপনার বক্তব্যের পর একটু বিরতিতে যেতে হবে। ছোট্ট করে কেন, তাহলে তো আমার তারপর আবার ফিরে আসবো, বিরতির পরেই যাই আমি, তাহলে আগে একটু শুনে যাই। আচ্ছা, তাহলে আমি বলি যে জনাব মঞ্জুরুল হাসান বুলবুল যে বক্তব্যটি দিলেন 5ই জানুয়ারি নির্বাচন সম্পর্কে, এই ব্যাপারে আমার স্ট্রং ভিন্নমত আছে। সেটা হচ্ছে 5ই জানুয়ারিতে কোনো নির্বাচন হয়নি আমি মনে করি। কেন হয়নি তার একটা ব্যাখ্যা আমি দিব। আপনি দেখেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাস, আপনি যদি সেই 54 সালের নির্বাচন থেকে দেখেন, আপনি কখনো দেখবেন না যে মোর দ্যান 50% সিট আনকন্টেস্টে ইলেক্টেড হয়েছে। এখন আপনি বলবেন যে আমাদের সংবিধানে বা নির্বাচনী বিধিতে তো এই কথা লেখা নাই, বা এই কথাও লেখা নাই যে কত পার্সেন্ট ভোটারকে মানে ভোট দিতে হবে, তাও লেখা নাই। এখন ইলেকশন কমিশন 2 দিন কসরত করে শেষ পর্যন্ত দেখালো যে 40% লোক মানে ভোট দিয়েছে, টার্ন আউট দেখালো 40%। তো এখন মোর দ্যান 50% সিটে ইলেকশন হয় নাই, 40% লোক ভোটে অংশগ্রহণ করেছে। তাহলে টোটাল ভোটারের 18% লোক মাত্র ভোটে অংশগ্রহণ করেছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স অফ ইলেকশন কমিশন। আর বিভিন্ন পর্যবেক্ষক গ্রুপ তাদের পক্ষ থেকে যে তথ্য হাজির করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, সেটাকে যদি আপনি এভারেজ করেন তাহলে দেখা যায় 12 থেকে 13% লোক ভোটে অংশগ্রহণ করেছে। আর বিরোধী দলের দাবি এবং আমাদের অবজারভেশন, আপনাদের মিডিয়ার মাধ্যমে বিশেষ করে আমরা যেটা দেখেছি, তাতে আমার ধারণা যে এটা 5 থেকে 7% লোক ভোটদানে অংশগ্রহণ করেছে। তাহলে 93 থেকে 95% লোক যে নির্বাচনে অংশগ্রহণ করে না, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বা একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে নির্বাচন নামক যে প্রতিষ্ঠান, সেইটাকে কি নির্বাচন বলে অভিহিত করে তার উপর ভিত্তি করে কারো কৃতিত্ব এখানে উপস্থাপন করবার কোনো সুযোগ থাকে? আমি মনে করি থাকে না। কারণ এটাকে তো আক্ষরিকভাবে দেখার আপনার কোনো সুযোগ নাই। আপনাকে গণতন্ত্রকে দেখতে হবে তার ইসেন্স দিয়ে, তার স্পিরিট দিয়ে, তার কন্টেন্ট দিয়ে। আপনি কতগুলো ওই অক্ষর দাঁড় করালেন যে এটা হইলে গণতন্ত্র, সংবিধানে এই লেখা আছে, এই করা হয়েছে, বিএনপি নির্বাচন বর্জন করেছে। আপনি দেখান যে নির্বাচন করেছে কে? হাফ জাতীয় পার্টি নির্বাচন করেছে, ফুল জাতীয় পার্টি নির্বাচন করে নাই। তারা নির্বাচনের নমিনেশন সাবমিট করেছিল যারা, তাদের মধ্যে 2/3 মিনিমাম তারা কিন্তু আবার উইথড্র করেছে। এরশাদ সাহেব কীভাবে নির্বাচন করেছে আপনাদের মিডিয়ার ভিডিও ফুটেজগুলো দেখলেই এটা কিন্তু ক্লিয়ার বোঝা যায় যে কিভাবে এরশাদ সাহেব নির্বাচন করেছে। কাজে এইটাকে নির্বাচন হয়েছে এবং এইটা গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছে, এইটা মনে করার অর্থ হচ্ছে গণতন্ত্রকে আইদার অস্বীকার করা অথবা গণতন্ত্রকে না বোঝা। আমি মনে করি যে আমার মানে বন্ধু মঞ্জুরুল হাসান বুলবুল উনি গণতন্ত্র ভালোই বোঝেন এবং উনি গণতন্ত্রকে অস্বীকারও করেন না। কিন্তু ওনার এই বক্তব্যটা, এটা কি হাবিব ভাইকে কাউন্টার দেওয়ার জন্য কিনা আমি জানি না। আমি যখন ছাত্র তখন হাবিব ভাই ছাত্র নেতা। আমি শেষ করে দিচ্ছি। আমি শিক্ষক ছিলাম ওই সময়ে। হাবিব ভাই যখন ছাত্র নেতা, উনি কিন্তু আমার সিনিয়র। আমি আবার বলছি, আমি তখন শিক্ষক, উনি তখন ছাত্র। উনি কিন্তু আমার বেশ কয়েক বছরের সিনিয়র। এবং এটাই হয় বাংলাদেশের ছাত্র রাজনীতিতে। হাবিব ভাই নিশ্চয়ই মনে আছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন এরশাদ বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করে দিলেন, যে বিশ্ববিদ্যালয় সাইনিডাই করে দিলেন, আমরা কিন্তু সেটা ডিফাই করেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা বিশ্ববিদ্যালয় খোলা রাখবো। এবং 1000 কলা ভবনের 1022 নম্বর কক্ষে এই হাবিব ভাই সহ এটা প্রতীকী একটা ক্লাস হয়েছিল। সেই ক্লাসের শিক্ষক ছিলাম আমি ক্লাস নিয়েছিলাম। এবং ওই সময় দৈনিক অবজারভার, ইত্তেফাক থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় ওই ছবি ছাপা হয়েছে, এটা সাক্ষী। আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি ওই সময়। কি হিসাবে? যে একজন স্বৈরাচারী শাসক, যে জনগণ দ্বারা ধিকৃত এবং জনগণের দ্বারা ম্যান্ডেট প্রাপ্ত না, তার লেজিটিমেসির মানে অভাব রয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আজকে আপনি বলেন যে সেই এরশাদও তো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হচ্ছে। এই যে বিষয়গুলো, হাবিব ভাইয়ের বেদনা এক ধরনের, আরেকজনের বেদনা আরেক ধরনের। কিন্তু আমরা যেটা বলি, যেটা মনে করি, সেটা হচ্ছে এই যে অন্তত আওয়ামী লীগ বিএনপি এই দুটি দল যদি তারা ন্যূনতম বিভিন্ন বিতর্ক, বিরোধ
ইত্যাদি থাকা সত্ত্বেও কতগুলো ন্যূনতম পয়েন্টে যদি একটা কনসেনসাসে না আসে, অন্তত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে, তাহলে আমি মনে করি আপনি এই উন্নয়নের কথা বলছেন, এই উন্নয়নও সাস্টেনেবল হবে না। উন্নয়নকে সাস্টেনেবল করতে গেলে আপনাকে গণতান্ত্রিক একটা কাঠামোর উপর দাঁড়াতে হবে। এবং গণতন্ত্র থাকলে কি হয়, যদি যদি জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হয়, অন্তত আমরা কথাটা বলতে পারি। এই কথা বলার সুযোগ থেকে যদি আপনি মানুষকে মানে দূরে সরিয়ে দেন, তাহলে কি হবে? যেখানে একটা একনায়কতান্ত্রিক ব্যবস্থার দিকে ধাবিত হবে দেশ, এবং সেটা কোনোভাবেই সুখকর না। একটা বিরতি নিতে হচ্ছে, আমি ফিরে আসবো প্রয়োজনে আবারও আপনার কাছে। তার আগে বিরতি নেবার আগে জনাব হাবিবুর রহমান হাবিব এবং বেগম নাজমা আক্তার দুজনকেই ধন্যবাদ জানাতে চাই ৭১ জার্নালে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরছি শিগগির, সাথেই থাকুন। দর্শক দেখছেন ৭১ জার্নাল, আরও একবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমরা বিরতির আগে কথা বলছিলাম দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ পর্যায়ে, এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জনাব হাবিবুর রহমান হাবিব এবং বেগম নাজমা আক্তার। এবং বিরতির আগের কথার সূত্র ধরে তারা নিশ্চয়ই আবারও কিছু বলতে চাইছেন, তবে আমি খুব অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ করব। শুরুতে জনাব হাবিবুর রহমান হাবিব। আমি মঞ্জুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমার ব্যক্তিগত প্রসঙ্গ টানার জন্য। হিন্দু থেকে মুসলমান বেশি বেশি গরু মাংস খাই কথা আপনি বলেছেন, তবে আপনাকে ধন্যবাদ জানাই এই কথা বলার জন্য। এতে আমার কোনো মানে কোনো রকমের আমি হেজিটেশন ফিল করছি না, কারণ বিএনপি একটা ভালো দল, একটা ভদ্র দল, সেই দলে আমি আসছি। তবে আপনার জন্য আমার দুঃখ লাগছে, আপনার এত বড় সাংবাদিক, যেখানে বাংলাদেশের ৫%, ৭% মানুষ ভোট দিতে গেল না, ৪৭টা সেন্টারে একটা মানুষ গেল না। এখন একটা কুত্তা যদি একটা সেন্টার দিয়ে ঘুরে আসে, তার ভোটের যদি পার্সেন্টেজ আপনি যদি ৬০%, ৩০% ধরেন, তাহলে আমার করার কিছু নেই। একটা গরু যদি ঘুমায় থাকে, তার যদি আপনি পার্সেন্টেজ ধরেন ভোটের কেন্দ্রে, তাহলে আমার বলার কিছু নেই। এত বড় মিথ্যা জালিয়াতি কথা বলতে হয় না, আর পার্সোনাল এত আক্রমণ করতে হয় না। আমি একটা দল করতাম, আমি একটা দল করি। আওয়ামী লীগেও আজকে অনেকে অনেক দল করে। আজকে হাসান কিন্তু বঙ্গবন্ধুকে খুন করার জন্য যারা সমস্ত রাস্তা তৈরি করেছিল, সে হাসান কিন্তু আজকে আওয়ামী লীগের তার তথ্যমন্ত্রী। হ্যাঁ, মতি আবার কথা বাদ দিলাম, মতি আপা তো হাট ডুগডুগি বাঁচিয়েছিল। তো এই সমস্ত কথা বলে আপনাদের মধ্যে এত বড় মাপের সাংবাদিকদের এই সমস্ত কথা বলে মোটেই মানায় না। তবে বাংলাদেশের মাটিতে এই যে তত্ত্বাবধায়ক সরকার বিধান আওয়ামী লীগ যে বাতিল করে, আওয়ামী লীগকে পাগলা কুত্তা কামড়াইছিল, তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করতে হবে। আজকে খায়রুল হক সাহেব ১৭ মাস পরে যে রায় দিয়েছেন, আর নির্বাচন কমিশন ২ দিন পরে যে ভোটের পার্সেন্টেজ দিলেন, এই বাংলাদেশের মাটিতে একদিন তাদের বিচার হবে, কঠিন বিচার হবে। আর আজকে আমার কথা বলেন, সরাসরি এরশাদ পৃথিবীর আপনার এটা কি বলবো, একটা হলো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আপনার একজন দুর্নীতিবাজ এবং নারী কেলেঙ্কারির হোতা। সে আপনার বঙ্গবন্ধুরকে হত্যা করার যে আসামি যে ফারুক, তাকে দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করালো বঙ্গবন্ধুর সময়ে, নাজার দিবস পালন করা তো 15ই আগস্টে। সেই এরশাদকে নিয়ে আপনার সরকার গঠন করেন, আর এরশাদ হলো আপনার হলো বিশেষ দূত। লজ্জা করে না? আজকে সেলিম দরবারের কবর থেকে যদি আত্মা জিজ্ঞাসা করে, হে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, আমি কেন মারা গেলাম, এর সাথে ট্রাকের তোলা কেন আমি পড়ে মারা গেলাম, উত্তর দিতে পারবেন? হাজার লাখ এনুকে জিজ্ঞাসা করে, সাধারণ সিরাজ আজকে তার আত্মাদের জিজ্ঞাসা করে। সমস্ত এত অপকর্ম করার পর আজকে আপনারা যে কথা বলছেন, এটা ঠিক না। এরশাদ সাহেবকে নিয়ে ওনাদের অনেক গাত্রদাহ। এরশাদ সাহেব নির্বাচনের সময় যে কথাগুলি বলেছেন, যেটা ওনাদের পক্ষে গেছে, তখন এরশাদ সাহেব খুবই ভালো মানুষ। আবার যদি এরশাদ সাহেব তারেক জিয়াকে যদি মানে মাথা খারাপ বলে থাকে বা পাগল বলে থাকে, তখন এরশাদ সাহেব খারাপ মানুষ। এরশাদ সাহেবের বাসায় যখন নির্বাচনের সময় মানে তাদের দলের নেতারা যে ছোট মাছের চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে এরশাদকে তার নির্বাচনে নেওয়ার জন্য তারা যখন রাজি করাতে হাত পা ধরেছিল, তখন এরশাদ সাহেব ভালো মানুষ ছিল। এখন আমি জানি না ওনারা কোন ধারার রাজনীতি, এইভাবে হয়তো রাজনীতি করে বা এটাই রাজনীতি। আর আমরা মনে হয় এখানে পল্টনের বক্তব্য রাখতে আসিনি, আমরা যুক্তি মানে দিয়ে আমরা সঠিক তথ্য কিছু জনগণের সামনে তুলে ধরতে চাই, সেই জন্যই মনে হয় আমাদের এখানে আসা। ৫ থেকে 10% ভোট পড়েছে, কিভাবে হলো এটা? আপনি দক্ষিণবঙ্গের ভোটের কথা জানেন হাবিব ভাই? দক্ষিণবঙ্গে 90%-এর উপরেও ভোট পড়েছে। আমার গোপালগঞ্জ পুরা আপনার ফরিদপুর বেল্টে কিছু কিছু জায়গায় 10% ভোট পড়েছে, সেটা আমরা অস্বীকার করিনি। আমাদের আওয়ামী লীগ কখনোই বলেনি যে বাংলাদেশে এত ভালো নির্বাচনের আগে কখনো হয়নি, আমরা কিন্তু সেটা বলিনি। কিন্তু আমরা এই প্রতিকূল অবস্থার মধ্যে বেগম খালেদা জিয়ার মানুষ খুন, যেভাবে সম্পত্তি, বাংলাদেশের সম্পদ নষ্ট, যেভাবে মানুষ পোড়ানো, যেভাবে সম্পদ নষ্ট করছিল তারা,
সে তার হাত থেকে দেশকে উদ্ধার করেছে, যেভাবে জঙ্গিবাদের উত্থান ঘটাচ্ছিল বেগম খালেদা জিয়া, তার হাত থেকে আমাদের নেত্রী দেশটাকে উদ্ধার করেছে। বেগম নাজমা আক্তারকে ধন্যবাদ, জনাব হাবিবুর রহমান হাবিবকে ধন্যবাদ ৭১ জার্নাল আজকে যুক্ত হবার জন্য। আমি এবার একটু মঞ্জুরুল হাসান বুলবুলের কাছে আসতে চাই। আমি রাজনৈতিক বিতর্ক, আমি খুবই দুঃখিত যদি হাবিব ভাই মানে মনক্ষুণ্ণ হয়ে থাকেন। আমি ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করিনি। আমি তার রাজনৈতিক অবস্থান থেকে আমি তাকে বলেছি তার রাজনৈতিক বিশ্বাস থেকে তিনি রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু কথাগুলি বলার সময় ফ্যাক্টসের ঢালাও বক্তৃতা দিলে তো চলবে না। আপনি আওয়ামী লীগকে বলছেন যে 40% আওয়ামী লীগকে বাংলাদেশে উড়ে আসা দল নাকি, 5% দল কি আওয়ামী লীগ? আওয়ামী লীগের তো কত 10টি নির্বাচন আপনি দেখেন, 10টি নির্বাচন আওয়ামী লীগ এবং বিএনপির ভোটের রেশিও দেখেন, এই 2টি দল তো খুব কাছাকাছি জায়গায় থাকে, কাছাকাছি জায়গায় থাকে না। কাজে আওয়ামী লীগ কি তার দল ভোটগুলিও পাবে না? আওয়ামী লীগ তার দল, আপনি যে হিসাব আছে সেই হিসাবে আওয়ামী লীগ যদি জোটগতভাবে ইলেকশন করে এটা 42, 48, 49 হয়, সেখান থেকে 8% কমেছে, কারণ জোটের মধ্যে দ্বন্দ্ব ছিল। এবং এটা ঠিক যে এই নির্বাচনটি যত ভালো হওয়ার কথা, যেটা রাষ্ট্রবিজ্ঞানী জনাব ফেরদৌস আহমেদ বললেন যে আমাদের কনস্টিটিউশন তো আমাদেরকে এই প্রোটেকশন দেয় না, এটা মানে সিঙ্গেল মেজরিটি, মানে মেজরিটি ক্যান টেক অল, এটা তো আমাদের কাজে আমাদের কনস্টিটিউশন ঠিক নৈতিক জায়গাগুলো অনেক দেশে 50% ভোট না হলে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ কংগ্রেস নির্বাচনে কতজন ইয়েতে কি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে? এটা দিস ইজ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন। হ্যাঁ, এটা চেঞ্জ হওয়া দরকার, এটা নিয়ে তো নানা বিতর্ক হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের নিশ্চয়ই নতুন নতুন তথ্য আসছে, সেটা হওয়া উচিত। কাজে আমি এই কথা বলছি না যে 5 জানুয়ারি নির্বাচন খুব একটা ভালো নির্বাচন হয়েছে। 5 নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ করত, সকল দলের অংশ, একটা নির্বাচনের ভালো নির্বাচন হওয়ার সংজ্ঞাটাকে আমরা জানি না। আসল ভালো নির্বাচন হলো সকল দল নির্বাচন অংশগ্রহণ করবে, সকল ভোটার নির্বিঘ্নে ভোট দেবে এবং ভোটের আগে এবং পরে কোনো সহিংসতা হবে না, সেটাই তো এখন বাংলাদেশের কোন নির্বাচনটা মানে যারা হেরে গেছে তারা গ্রহণ করেছে আপনি বলেন? যখন এর আগে আওয়ামী লীগ মানে 96-এ জিতলো, তখনও তো বিএনপি বলেছে যে এই নির্বাচন সঠিক হয় নাই। আবার বিএনপি যখন জিতলো তখন আওয়ামী লীগ বলেছে। এই প্রশ্নটা নিয়ে আমাদেরকে রাজনীতিতে চলতে হচ্ছে। যে প্রসঙ্গটা আসলো যে আমরা যদি সবাই মিলে, যেটা ফেরদৌস আহমেদ বলেছেন, যে সবাই মিলে যদি আমরা একটা রাজনৈতিক সুস্থিরতার জায়গায় আসতে পারি, সহনশীলতার জায়গায়, অনেক বিরোধিতার পরেও, এটা আমি মনে করি এটা খুব সঠিক এবং সেই জায়গাটা, কিন্তু সেই জায়গাটাতে যখন আপনি আসবেন, আপনি দেখেন গতকালকে বেগম খালেদা জিয়া 7 দফা দিলেন। হ্যাঁ, আমি মনে করি এই 7 দফা নিয়েই সংলাপ শুরু হওয়া উচিত। আগামী নির্বাচনটা, এবং কালকে যার বক্তৃতায় কিন্তু চিত্রকল্পটা আছে, এবং চিত্রকল্পের মধ্যে অনেকগুলির সাথে আমি একমত যে হ্যাঁ, নির্বাচনের সময় কিভাবে হবে না হবে, বিষয়গুলি নিয়ে এখনই আলোচনা শুরু হওয়া উচিত। কিন্তু আপনি যখন বলবেন যে এই সরকার অবৈধ, আবার বলবেন যে তারেক যে তথ্যভিত্তিক সমস্ত আলোচনা করেছে, তাহলে সেই আলোচনার জায়গাটা কি আপনি ঠিক রাখলেন? তো কাজেই ওই জায়গাটা আবার মৌলিক জায়গাগুলিতে আবার উল্টো দিক থেকে আওয়ামী লীগ এমন কতগুলি স্পর্শকাতর কথা বলে যেটা বিএনপির জন্য গ্রহণ করা খুব মুশকিল। তো কাজে ওই জায়গাগুলিতে যদি আমরা বের হয়ে আসতে পারতাম, তাহলে আমরা যেমন একটা সুস্থ রাজনীতিও চিন্তা করতে পারতাম, সুস্থ রাজনৈতিক চর্চাও করতে পারতাম এইখানটাতে। কিন্তু এখানে মুশকিল হয়ে গেছে। যেমন ধরেন এরশাদের কথা বললেন, এরশাদ তো আমি নিজে ইন্টারভিউ করেছি এরশাদকে, এরশাদের এখানে তারেক জিয়া যান নাই, লুৎফুজ্জামান বাবর যান নাই, টাকার রফা দফা হয় নাই, কত টাকা এরশাদকে দিবেন, কত টাকা বিএনপি নিজে খরচ করবে, এরশাদ নিজে বলেছে আমাকে, এরশাদ নিজে বলেছে অন রেকর্ড। তো এবং এরশাদের পদবি কি হবে? আজকে এরশাদ শেখ হাসিনার বিশেষ দূত হয়েছেন বলে সমালোচনা করছেন, তখন তো এই প্রস্তাবও ছিল যে আপনার পদবি কি হবে এটা আম্মা ঠিক করবে। তো কাজে নষ্ট তো একদিক থেকে হয় না, সবাই মিলে যদি নষ্ট করি আমরা, তাহলে তো আর ভালোর জায়গাটা তো কথার কথা থাকবে। কাজেই আমরা, হাবিব ভাই এখন ওই দলে গেছেন, নিশ্চয়ই উচ্চ আসনে আছেন, তার উচিত হবে দলের মধ্যে এই বিষয়গুলিকে তিনি যদি আরো কট্টরভাবে, আমার প্রশ্নটা হচ্ছে তিনি একটা জায়গায় আদর্শিক কারণে তিনি চলে গেলেন, আরেক জায়গায় মানে একেবারে অন্ধভাবে তার জায়গাটাতে আদর্শিক লড়াইটা বলুক যে আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি এই তাদের স্খলনের কারণে। তা আপনাদের এই জায়গাটা তো ঠিক করেন আপনারা, এবং সব দলের মধ্যে যদি এটা হয় তাহলেই না আমরা একটা ভালো জায়গায় আসতে পারবো। আর তা না হলে পরে যে আমরা আমার জায়গায় ঠিকই থাকলাম, আবার কথা বলার সময় বললাম যে একটা সুস্থ রাজনীতির জায়গায় যান, তাহলে তার সংস্কৃতি পরিবর্তন হবে না। তো অর্থাৎ আমরা দুই দলের মধ্যেই কিছু বিষয় নিয়ে একদম সেগুলো যুগ যুগের গোয়ার্তমি, আসলে এই যুগ যুগের গোয়ার্তমি, কিন্তু ওই বিরোধিতা থাকার এই জায়গাটার মূল বাধার জায়গাটাও আসলে এখানে। আসলে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো, দেখেন আপনি যদি বলেন যে এই গ্লাসটা এখানে যে দেখেন চা আছে অর্ধেক খালি, এভাবে বলা যায় যে গ্লাসের অর্ধেক খালি, আবার কেউ তো বলতে পারে গ্লাসের অর্ধেক ভর্তি, এটাও তো বলা যায়। কোনোটাই তো মানে অসত্য না, বেঠিক না, দুইটাই সত্য, তাই তো? এখন আপনি কিভাবে দেখবেন, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার।
এখন আমাদের বন্ধু মনিরুজ্জামান বুলবুল যেটা যেভাবে দেখছেন সেটা হলো উনি লেজিটিমেসিকে দেখছেন আপনার লিগ্যাল বা কনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে এখানে তো কনস্টিটিউশনে বলা নাই যে এত পার্সেন্ট ভোট কাস্ট হইতে হবে বা এতজন আনকন্টেস্টেড ইলেক্টেড হইলে এটা হবে না, এটা তো বলা নাই, তার মানে বৈধ। এটা হলো এক ধরনের কনসেপ্ট অফ লেজিটিমেসি। আরেকটা কনসেপ্ট অফ লেজিটিমেসি এটাকে বলে পপুলার কনসেপ্ট অফ লেজিটিমেসি, যে ওই ইলেকশনে মানুষের পার্টিসিপেশন কত ছিল, মানুষ ওটাকে অ্যাকসেপ্ট করেছে কিনা, এটা হলো এটা দিয়ে আপনি দেখবেন যে ওই মানে পপুলার লেজিটিমেসিটা তৈরি হচ্ছে কিনা। এখন এই দুইটা লেজিটিমেসি যখন একসাথে মিলবে, তার মানে কনস্টিটিউশনাল লেজিটিমেসি এবং পপুলার লেজিটিমেসি, তখন সেটা হবে ডেমোক্রেটিক লেজিটিমেসি। আর যদি এর যে কোনো একটা ব্যত্যয় থাকে বা একটা অনুপস্থিতি থাকে, তাহলে সেটা কোনোভাবেই ডেমোক্রেটিক লেজিটিমেসি হবে না। এখন কোনো একটা স্বৈর শাসক, ধরেন মায়ানমারে বা অন্য কোনো দেশে, আফগানিস্তানে বা কিংবা আপনার ইরাকে বা লিবিয়াতে, কোনো স্বৈর শাসক কি কোনোদিন বলেছে যে আমি ইলেজিটিমেট, আমি অবৈধ? এটা বলেছে? এটা বলে কারা? অন্যরা বলে। এখন আওয়ামী লীগ যদি এরকম একটা ইলেকশন করে বলে যে আমি বৈধ, সে কি নিজেকে অবৈধ বলবে? কখনো বলবে না। এখন এই বৈধতা আর অবৈধতার এই বিষয়টাকে বিবেচনা করতে হবে এই দুইটা জায়গা থেকে, একটা হলো কনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আর একটা হচ্ছে পপুলার লেজিটিমেসির পয়েন্ট অফ ভিউ থেকে। এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে আপনি যদি ডেমোক্রেসিকে ইনস্টিটিউশনালাইজ করতে চান, ডেমোক্রেসির যদি আপনি বিকাশ ঘটাতে চান, যেটা আমি মনে প্রাণে চাই, কারণ ডেমোক্রেসি যদি না থাকে, ডেমোক্রেটিক স্পেস যদি না থাকে, তাহলে তো আমরা যারা দল করি না আমাদেরই তো কোনো স্পেস থাকবে না। আজকে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, সে খুব কনসলিডেট করতে পেরেছে তার পজিশন, প্রশাসনের দলে বিএনপি উইকার ধরেন, এবং এটা আরও 10 বছর থাকলো। আওয়ামী লীগ খুব কনসলিডেট করলো, এরপর হঠাৎ করে দেখা গেল যে আওয়ামী লীগ উৎখাত হয়ে গেছে, বিএনপি আসলো আবার একটা স্বৈর রূপ নিয়ে, বা অন্য কোনো দল আসলো একটা স্বৈর রূপ নিয়ে, সেটা কি আমার কাছে অ্যাকসেপ্টেবল হবে? এটাও তো আমার কাছে অ্যাকসেপ্টেবল হবে না। কারণ আমি চাইবো এরকম একটা সিস্টেম যেটা হবে ডেমোক্রেটিক, এবং যে সিস্টেমের মধ্যে আমিও একজন নাগরিক হিসাবে, ব্যক্তি হিসাবে আমার যে ভয়েস সেটা আমি রেজ নিজের কথা বলতে আমার বক্তব্যটা আমি বলতে পারবো। এখন আমার প্রশ্ন হলো এই যে আপনি ওই কূটতর্কে গিয়ে আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা করে কোনো একটা দলকে বা কোনো শাসককে সাপোর্ট দেওয়া যায়, তার বিনিময়ে কেউ হয়তো কোনো ম্যাটেরিয়াল গেইন করে, অথবা কেউ করে না, মেন্টাল এক ধরনের গেইন সে করে, মানসিক পরিতৃপ্তি পায়, আরেকজন হয়তো মানসিক কষ্ট পায়, এই তো ডিফারেন্সটা হয়। কিন্তু আমি যেটা মনে করি যে ওইভাবে না দেখে আপনি ব্যাপারটাকে এইভাবে দেখা ভালো, সেটা হচ্ছে এই যে আমরা গণতন্ত্রকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই, এবং সেক্ষেত্রে বাধাগুলো কনসেনসাস লাগবে। উইদাউট কনসেনসাস আপনি এখানে দাঁড় করতে পারবেন না। আমাকে আবার ফিরে আসছি, কনসেনসাসে পৌঁছতে গেলে অবশ্যই আপনাকে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় উপনীত হতে হবে, এবং সেই পরিবেশও তৈরি করতে হবে। দর্শক দেখছেন ৭১ জার্নাল, ফিরছি ছোট একটা বিরতির পর, সাথেই থাকুন। একাত্তর জার্নাল অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। এই পর্যায়ে আমাদের সঙ্গে বাড়িধারা নিউজ সেন্টার থেকে যুক্ত হয়েছেন পীর ফজলুর রহমান, সংসদ সদস্য, জাতীয় পার্টি। জনাব ফজলুর রহমান, আজকে আপনারা ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন, এবং এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের দলীয় সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে একটি বক্তব্য এসেছে যে কাজী জাফর, আনোয়ার হোসেন মঞ্জুর মতো দল ত্যাগী যেসব যারা দল ছেড়ে গেছেন তাদেরকে আবার জাতীয় পার্টিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন রওশন এরশাদ। আজ এত বছর পর এই নতুন বাস্তবতায় এটিকে আদৌ সম্ভব? ধন্যবাদ আপনাকে। আজকে জাতীয় পার্টির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ ছিল। সেই সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বক্তব্য রেখেছেন। জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ বক্তব্য রেখেছেন। যেহেতু এটি প্রতিষ্ঠা বার্ষিকী, কাজে সেটি দলের এই ২৯ বছরের ইতিহাসের বক্তব্য উঠে এসেছে নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে, এবং সেখানে বিরোধী দলীয় নেত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ তার বক্তব্যে জাতীয় পার্টির দুঃসময়ে যারা জাতীয় পার্টির পক্ষে কাজ করেছেন সেই সমস্ত বরেণ্য নেতাদের কথা স্মরণ করেছেন, কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন, এবং তিনি এক পর্যায়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এবং এক পর্যায়ে বলেছেন
যে তিনি একটি ঘটনার কথা উল্লেখ করে বলেছেন যে কর্নেল জাফর ইমামের কথা, যে তিনি বেগম রওশন এরশাদকে আন্দোলনের সময় তাকে রক্ষা করার জন্য নিজে গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি তাদের এই ত্যাগের কথা সম্মানের সাথে স্মরণ করেছেন। এবং তিনি বলেছেন যে জাতীয় পার্টি অনেকেই হয়তো অভিমানে দূরে সরে গেছেন, অনেকে নিষ্ক্রিয় হয়ে গেছেন। তো দলের এই সমস্ত নিষ্ক্রিয় নেতাদের এবং যারা অভিমান করে দূরে চলে গেছেন তারা আসলে দল আরও শক্তিশালী হবে এবং যারা নিষ্ক্রিয় আছেন তাদেরকে সক্রিয় করলে দলটি আরও সক্রিয় হবে। তার বক্তব্যটা আসলে এইভাবে তিনি বলেছেন। এবার এই পর্যায়ে আমি একটু হাতে সময় খুবই অল্প, আমি এই যে জাতীয় পার্টির আজকের যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি গেল এবং সেখানে এরশাদ এবং রওশন এরশাদ যে বক্তব্য দিয়েছেন সেসব বিষয়ে আপনার না, দেখেন রওশন এরশাদ যে বক্তব্য দিয়েছেন সেটা উনি দিতেই পারেন। একটা হতে পারে যে জাতীয় পার্টি থেকে যারা বের হয়ে গেছে তাদের সাথে জাতীয় পার্টির রাজনীতির তো খুব একটা মৌলিক পার্থক্য নেই। হয়তো অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্টের কোশ্চেনে কিংবা কোনো একটা ইস্যুর কোশ্চেনে তাদের মধ্যে মানে ভিন্ন মত তৈরি হয়েছে, সেখান থেকে পার্টি আলাদা হয়ে গেছে এবং তারা আলাদাভাবে কাজ করছে, এই আহ্বান জানাইতেই পারে এবং তারা যাবে কি যাবে না সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আর এরশাদ সাহেব যে বক্তব্য দিয়েছেন সেখানে দুইটি আমি আজকের আপনাদের বিভিন্ন চ্যানেলের স্ক্রলে যেটা দেখলাম সেটা উনি বলছেন যে এই সরকারের অপশাসন এর বিরুদ্ধে জাতীয় পার্টি সংসদের ভিতরে এবং বাইরে আন্দোলন করবে, এই কথা বলেছেন। এর আগেও কিন্তু উনি এই ধরনের কথা বলেছেন, কিন্তু আলটিমেটলি উনি আন্দোলন করেন নাই বা করতে পারেন নাই, এটা হলো একটা দিক। আর দুই নম্বর দিক হচ্ছে যে এরশাদ সাহেব যেটা বলেছেন সেটা হলো যে সকল দল নিয়ে, শুধু বিএনপি না, উনি যেটা মনে করেন যে বিএনপি ছাড়া আরও যে রাজনৈতিক দলগুলো সকল দলকে নিয়ে আলোচনার মাধ্যমে নির্বাচনের একটা গ্রহণযোগ্য পদ্ধতি বের করা দরকার। এখন ওই যে একটা কথা আছে না, হেড দ্য সিন নট দ্য সিনার। এখন ব্যক্তি এরশাদকে ঘৃণা করব নাকি এরশাদের নীতিকে ঘৃণা করব, আমি যদি এইভাবে দেখি ব্যাপারটাকে, তো এরকম পজিশন তো নেওয়া যায় যে না আমি এরশাদের নীতিকে ঘৃণা করব, ব্যক্তি এরশাদকে তো ঘৃণা করার কিছু নেই। এখন এরশাদ ওই যে মঞ্জুরুল হাসান বুলবুল যেটা বলেছেন যে বিএনপিও তো এরশাদের কাছে গেছে, আওয়ামী লীগও কিন্তু জামাতের কাছে গেছে। এখন আওয়ামী লীগ জামাতের কাছে গেছে এটা বলতে চায় না, আবার বিএনপি এরশাদের কাছে গেছে এটা কিন্তু বলতে চায় না, কারণ এখন জামাত হচ্ছে বিএনপির র্যালি আর এরশাদ হচ্ছে আওয়ামী লীগের র্যালি। এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি এবং বাস্তবতা। আমি যেটা বলবো সেটা হলো যে এরশাদ সাহেবের এই কথার মধ্যে একটা মেরিট আছে, সেই মেরিটটা হলো এই, আমি শেষ করে দিচ্ছি, মেরিটটা হলো এই যে এটাই বাস্তবতা যে বাংলাদেশের যারা রাজনীতিবিদ তারা তো জনগণের প্রতিনিধিত্ব করেন, তার তো একটা অ্যাকাউন্টেবিলিটি আছে জনগণের কাছে। আমাদের অর্থনীতি আমাদের জাতির স্বার্থে উচিত হচ্ছে একটা রাজনৈতিক স্থিতিশীলতার জায়গায় পৌঁছানো, এবং এটা পৌঁছাতে গেলে আমি মনে করি যে সকল দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনের ব্যাপারে একটা কনসেনসাসে আমাদের উপনীত হতে হবে, এবং তার জন্য এই আলোচনার উদ্যোগ এটা সরকারের পক্ষ থেকে আসতে হবে। এটাই বুল ভাই আপনার সবশেষ মন্তব্য অল্প খুব আমাদের সময়টা হচ্ছে, আমরা যদি রাজনীতির ক্ষেত্রেও যথাসময়ে যথাকে দায়িত্বটি পালন করতাম তাহলে রাজনীতির ইতিহাসটা অন্যরকম হতো। আজকে যে যুদ্ধাপরাধীদের বিচারটা আমরা করছি, এই যুদ্ধাপরাধীদের বিচারটা যদি স্বাধীনতার পরপরই করতাম তাহলে আর এই জামাত শিবির এখন হৃষ্টপুষ্ট হয়ে এত ছবল মারার জায়গা আসতো না, কিন্তু সেটা আমরা করতে পারি না। এখন এটা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। 90 যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী এরশাদের পতন হয়েছিল, 3 জোটের রূপরেখা দেখেন, সেই 3 জোটের রূপরেখা তো আমরা লিখিনি, আমাদের মুরব্বীরা লিখেছেন, কিন্তু সেগুলিতে হাতে নিয়ে আমরা ঘুরেছি। সেই রূপরেখা অনুযায়ী যদি 3 জোট কাজ দায়িত্বটি পালন করতো তাহলে স্বৈরাচারী এরশাদ আর এখানে আসতে পারতো না। আবার ওই রাজনীতি কৌশলের খেলা যে এখন এরশাদ আবার হৃষ্টপুষ্ট হয়েছেন, এখন রাজনীতির কৌশলের মধ্যে তারা আছেন, পীর ফজলুর রহমান সাহেবরা আছেন তাদের সঙ্গে, কারণ তারা তো রাজনীতির এই সমীকরণের মধ্যে নিজেদের অবস্থান সংহত করতে চাইবেনই, তারা পুরনো নেতাদের চাইবেন, এই এখন এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে এই 2 দলই আমাকে স্বৈরাচার বলে ভাগিয়ে দিয়েছিল, এখন তো এই 2 দলই আবার আমার কাছে আসছে, কাজে তারা এই রাজনৈতিক কৌশলের জায়গায় আসবে। কাজে এটা আমাদের রাজনৈতিক। ধন্যবাদ জানাব মঞ্জুরুল হাসান বুলবুল, ধন্যবাদ জানাব ফেরদৌস হোসেন, এবং ধন্যবাদ জানাচ্ছি পীর ফজলুর রহমানকেও। দর্শক, এই ছিল আজকের 71 জার্নালের আয়োজন। কাল আবারও একই সময়ে 71 জার্নাল দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।